জয়ের পথে সঙ্গে সুজয়। Even if you are on the right track, you will get run over if you just sit there. So keep moving. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথে সঙ্গে সুজয়ের আজকে 398তম 398th এপিসোড, 398তম সপ্তাহ। এবং আজকের সপ্তাহে আমার অতিথি স্টেট ব্যাংক অ্যান্টি ফ্রড সেলের প্রাক্তন অধিকর্তা শ্রী অমিতাভ গুপ্ত। নমস্কার। নমস্কার, and thank you for coming to my show, making time at a short notice. ধন্যবাদ দেবো আমার সকল দর্শকদের throughout the city of Calcutta, state of West Bengal and the country of India and the whole world, যারা হাই নিউজে জয়ের পথে সঙ্গে সুজয় দেখেন, কিংবা হাই নিউজের সোশ্যাল হ্যান্ডেলে দেখেন, কিংবা টপ প্রফেসর ডক্টর সুজয় অর্থাৎ আমার সোশ্যাল হ্যান্ডেলে দেখে মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কোণে 7 রুলস অফ সাকসেস। আজকে ফার্স্ট রুল, কোলাবোরেট উইথ আদার্স। একা একা প্রচেষ্টা করা যায়, কিন্তু আগানোর জন্য কিন্তু একটা টিম লাগে। সো কোলাবোরেট উইথ আদার্স, ইট উইল মেক ইউর পাথ মাচ ইজি। The second rule of success, never neglect anything which you think that can be serious at a later point of time. Procrastinate and never neglect. Address it immediately. The third rule of success, choose possibilities, not problem. একটা গ্লাসের আমরা দেখতে পারি যে হাফ ফিল্ড কিংবা হাফ এমটি। যদি ফিল্ডটা দেখে আমরা একটা আশা রাখি যে the other half we can fill it up, then there is a possibility. So not the problem যে হাফটা এমটি আছে। The fourth rule of success, self check. আমরা নিজেরা নিজেদের সবচেয়ে ভালো চিনি। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে ক্যারেক্টারের ইমেজ কিন্তু ডিফারেন্ট। ক্যারেক্টার হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে যেটাকে আমরা দেখতে পাই, নিজের সাথে, অন্তরাত্মার সাথে কথা বলে জানতে আমি কি। ইমেজ হচ্ছে অন্য যাকে পোর্ট্রে করি। সুতরাং এই ক্যারেক্টারে যদি দেখি কোথাও ফল আউট হচ্ছে, তাহলে কিন্তু উই হ্যাভ টু কন্ট্রোল সেলফ চেক। দি ফিফথ রুল অফ সাকসেস, ম্যানেজ ইউর টাইম। সবারই কিন্তু দেখুন 24 ঘন্টাই টাইম, কারোর জন্য কিন্তু টাইম বেশি না। It's depend on how you utilize the time, how you manage the time. So your delta x different than the others. In order to be delta x, মানে খুব ছোট্ট অন্যের চেয়ে এগোতে গেলেও কিন্তু পরিশ্রম কিন্তু ফাউন্ডেশন কিন্তু অনেক বেশি করতে হবে। The sixth rule of success, accept responsibility. অন্যের ঘাটটা নামিয়ে দিলে কিন্তু হবে না, নিজের রেসপন্সিবিলিটি নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলেই তো আর 5 জনের চেয়ে বেশি এগোনো যাবে। সাপ্তাহিক সাফল্যের 7 খণ্ডে the seventh and the last rule, সপ্তম এবং শেষ রুল আজকে, বি কাইন্ড। এই তো একটা ছোট কদিনের আমাদের এই লাইফ, বিটুইন আ স্মল জার্নি বিটুইন বার্থ অ্যান্ড ডেথ। ওয়াই বি আনকাইন্ড? কাইন্ড টু পিপল, অ্যান্ড ইফ দে আর নট কাইন্ড, তারাও যদি সহমর্মী না হয়, ঈশ্বর সহমর্মী হবেন, সেই বিশ্বাস কিন্তু রাখতে হবে। তাহলেই আমরা পৌঁছাতে পারবো সাফল্যের চাঁদের পাহাড়ে। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। অমিতাভ গুপ্ত, আজকে যিনি আমার মিস্টার অমিতাভ গুপ্ত, was with the disciplinary section and dealt with banking fraud since 5 years. He has a total experience of dealing with fraud for 7 years out of total service of 36 years in State Bank of India. He's having a vast experience in banking fraud, audit, advanced related job, human resource, behavioral science, grooming and personality development, consultancy, and also a little bit different, interest in spirituality. অমিতাভ দা, প্রশ্ন উত্তরে চলে আসবো এবং প্রশ্ন করব প্রত্যেক দিনই যেরকম শুরু করি। আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? আপনি কলকাতারই? না, আমি অ্যাকচুয়ালি আমার জন্ম এই হুগলি শ্রীরামপুরে। শ্রীরামপুরে জন্ম, মামার বাড়ি বদ্রিবাটিতে আমাদের অরিজিনাল বাড়ি। আচ্ছা। আমার বাবা ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানিতে চাকরি করতেন, ইস্কোতে। চাকরির সুবাদে উনি আসানসোলে সেটেলড হন, আসানসোলে বাবা বাড়ি করেন, এবং আমি মানে আমার মোস্ট অফ দ্য লাইফ আসানসোলেই কাটাই। আমার স্কুলিং, আমার কলেজ সব আসানসোলে। তারপরে যখন আমি ব্যাংকে চাকরি পাই, আমার প্রথম পোস্টিং ছিল ঝালদা। সেখানে
বছরখানেক থাকার পরে আমি আসানসোলে চলে আসি। তারপরে আসানসোলের থেকে বিভিন্ন জায়গায় প্রমোশন নিয়ে বিভিন্ন জায়গায় যখন আমি শুরু করি, মানে পোস্টিং হয়, তারপরে আমি আবার কলকাতায় 2009 এসে সেটেল করি, ফ্ল্যাট কিনে। আসানসোলে বলেছেন, কোথায়, কোন স্কুলে? আসানসোলে উপেন্দ্রনাথ হাই স্কুল বলে একটি স্কুল আছে, এবং সেখানে যারা আসানসোলের পুরনো লোক, ওখানকার হেডমাস্টার ছিলেন আমাদের সময় সুধাকর রায়। আচ্ছা। তো সুধাকর রায় কে যারা আসানসোলের পুরনো লোক তারা সবাই চিনত, এবং সুধাকর রায় মানে তার একটা এমন পার্সোনালিটি ছিল, মানে আমরা যখন টিফিন টাইমে ঘন্টা পড়েছে অথচ ঢুকিনি, ওই সুধাকর রায় কিছুই না, একবার ওই থেকে চেম্বার থেকে বেরোলো, সবাই সুরসুর করে দৌড়ে স্কুলে ইয়েতে চলে গেল। তো এরকম পার্সোনালিটি আজকালকার দিনে, এবং হি ওয়াজ সুপার ইন ম্যাথ, মানে মুখে মুখে অঙ্ক করতেন উনি। হ্যাঁ, তো এই সমস্ত লোকের সান্নিধ্য পেয়েছি। তারপরে আমার স্কুলিংয়ের পরে কলেজ, আসানসোল বিবি কলেজ, সেখান থেকেই হায়ার সেকেন্ডারি পাস করা, সেখান থেকেই আমার গ্র্যাজুয়েশন করা। কি নিয়ে আপনি গ্র্যাজুয়েশন? আমি গ্র্যাজুয়েশন করেছি মেনলি অঙ্ক নিয়ে। তারপরে দেখুন, তখনকার দিনে ইন দ্য ইয়ার অফ 80তে আমি মাধ্যমিক পাস করি, 82 হায়ার সেকেন্ডারি, তারপরে 84, এবং 85। তখন কিন্তু এত গাইডেন্স ছিল না, এখন যেমন ছেলে মেয়েদের পড়াশোনার এত গাইডেন্স হয়েছে, তখন কিছুই ছিল না। তখন এই জয়েন্ট এন্ট্রান্স ছিল, আর আমাদের বাবারাও অতটা তখন গাইডেন্স দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। তো আমরা যেটুকু চেষ্টা করেছি, নিজের চেষ্টা করেছি করে, তখন দেখলাম যে না, ঠিক আছে, জয়েন্ট যখন হলো না, তখন কম্পিটিটিভ পরীক্ষা দিলাম। তো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার পরে স্টেট ব্যাংকে, প্রথমেই স্টেট ব্যাংকে পাই, এবং সব থেকে বড় কথা, স্টেট ব্যাংকের তখন একটা আলাদা রিক্রুটমেন্ট বোর্ড ছিল, অনেকেই হয়তো জানেন না, রিজিওনাল রিক্রুটমেন্ট বোর্ড। সেটা ছিল, তার অফিসটা ছিল এখন আমাদের যে লামাটিনিয়ার ব্রাঞ্চ আছে তার উপরে ছিল। তো তারপরে সেটা আমরাই লাস্ট ব্যাচ, ইন দ্য ইয়ার অফ 86 আমরা পাস করি, করে 87-এ আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, ফেজ বাই ফেজ দিচ্ছিল। তারপরে ওটা বিএসআরবি, ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে মিশে যায়। তো এটা একটা দীর্ঘ, মানে তখন আমরা স্টেট ব্যাংকে, আমরা যারা ওই 86-87-এ জয়েন করি, তারা প্রচুর প্যারাডাইম শিফট দেখেছি। আমরা ম্যানুয়াল ব্যাংকিংয়ে ঢুকেছি, আমরা তখন এই লেজার টানতাম, সেটা একটা পেইনফুল জিনিস ছিল, এবং কিন্তু একটা আলাদা মজা ছিল। আমরা এটা শুনবো, তার আগে একটা জিজ্ঞেস করি, যে আপনি তো একটা ভালো স্কুলে পড়লেন, আপনি যেটা বললেন, যেটা আইকনিক প্রফেসর ছিল, তারপর কলেজ করলেন, অঙ্ক নিয়ে পাশ করলেন। এখন তারপরে যে আজকে এই পজিশনে, তাতে কি মনে হয় যে বেশ ছোটবেলার যে ব্যাংকিং এর যে কাজগুলো, অলমোস্ট একটা কমার্সের কাজ আর কি, আপনি ম্যাথমেটিক্সের লোক, আপনার মনে হয় যে এই থ্রু আউট যে জার্নি অফ এডুকেশন, একাডেমিক্স, সেইটা আজকে আপনি যে কাজ করেছেন, সেটা হেল্প ইউ ইন ডুইং, ইন অ্যাচিভিং হোয়াট ইউ অ্যাচিভড ইন লাইফ? এক্স্যাক্টলি। তার কারণ হচ্ছে, দেখুন, আমি কিন্তু ঠিক মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর থেকেই আমি কিন্তু প্রাইভেট টিউশন করতাম, এবং দ্যাট কন্টিনিউড আপ টু 93। তো এই যে প্রাইভেট টিউশন করতাম, এবং সেখানের থেকে সেই যে, দেখুন, এভরিথিং কাউন্টস ইন লাইফ। আপনি আমি যেটা আজকে করছি, কালকে করবো, প্রত্যেকটা জিনিস লাইফে কাউন্ট হয়, এবং প্রত্যেকটা জিনিস হেল্প করে। এবং আমরা যখন, আর একটা জিনিস কি জানেন তো, যেটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমার সঙ্গে অনেকেরই এটা মেলে, যে যারা, যে ছেলে মেয়ে ভালো অঙ্ক জানে, হি উইল মানে সাকসিড ইন অল দ্য এরিয়াস। হ্যাঁ, আমি এটাতে, মানে এর থিওরিটা আমি বলতে পারবো না আপনাকে, কিন্তু যে কেন, কিন্তু বলে যে লজিক্যাল থিঙ্কিংটা বেড়ে যায় লজিক দিয়ে। তো অনেক হেল্প করেছে, এবং আমি তো অ্যাকাউন্টেন্সি কিছুই জানতাম না, কমার্স কিছুই জানতাম না, কিন্তু ওই যে বললাম যে বেস তৈরি হয়ে গেছে, ফাউন্ডেশন, এবং সেইটা কিন্তু ব্যাংকে প্রচুর। আমি কেন আপনাকে জিজ্ঞেস করলাম বলছি, আপনি তো জানেন আমি টেকনোলজি ডিরেক্টর হয়ে রয়েছি অনেক বছর, স্টুডেন্টসদের নিত্য আমাদের, এখন তো অনেকেই এক ছেলে এক মেয়ে, তো এবং তারা অনেকেই হয়তো এক একটা ফিল্ডে ভালো,
এবং তারা ভাবে সেটাই পারসিউ করবে। সবাইকে বলি যে বেসিক গ্র্যাজুয়েশনটা করে নাও, তারপর যেটা অন্তত ডাল ভাত খাওয়ার মতন একটা স্কিল হোক, তারপরে আমরা প্রথমার্ধে একদম শেষে চলে এসেছি। আমার একটা প্রশ্ন থাকে সবাইকে, ম্যান্ডেটরি প্রশ্ন। আমি বলি মোমেন্টস মেক এ লাইফ। ইভেন হাই নিউজের একটা ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ করা হচ্ছে হাই নেক্সট বলে, আমরা সেই এডিট করে এই মোমেন্টস মানে বিভিন্ন বলতে 398তম সপ্তাহ তো এরকম প্রায় 375-এর বেশি গেস্ট এসছে। তো মোমেন্টস আপনার কোনো মুহূর্তে ইউ হ্যাভ কাম আ লং ওয়ে, কোনো মুহূর্ত আমরা এখনো প্রার্থনা করি আপনার বাকি লাইফটা সুস্থ হোক, সুন্দর হোক, কর্মময় হোক, কিন্তু স্টিল এনি মোমেন্ট টিল ডেট উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ? দেখুন, মোমেন্ট তো আমার লাইফে অনেক এসছে, মানে ভালো খারাপ সব রকমই আছে। কোনো একটা মোমেন্টের কথা আপনি বলতে চাইছেন তো? ডেফিনেটলি যদি মোমেন্ট বলেন তাহলে যেদিন আমি ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাই স্টেট ব্যাংকের, দ্যাট ওয়াজ মানে রিমার্কেবল ডে, বিকজ অ্যাট দ্য টাইম অফ 86-87 স্টেট ব্যাংকে চাকরি পাওয়া একটা প্রেস্টিজ, হ্যাঁ একটা প্রেস্টিজ, হ্যাঁ। তো দ্যাট ডে আই সেলিব্রেটেড অ্যাকচুয়ালি উইথ মাই ফ্রেন্ডস। তখন সেলিব্রেশনটা কিন্তু এখনকার ওই সেলিব্রেশনের মতো ছিল না, হ্যাঁ। তখন ওই এক কাপ চা নিয়েই চায়ের দোকানে, এক্স্যাক্টলি দ্যাট ইজ আ সেলিব্রেশন। আপনি যেটা বলে প্যারাডাইম শিফট নট অনলি ইন ব্যাংক, ইন অল স্পেস। আমি বলি আমাদের সময় পাড়ায়, ছোটবেলায় পাড়ায় একটা কালো টেলিফোন থাকলে ওরে বাবা পিপি নাম্বার, পিপি নাম্বার। এখন তো যে কোনো মানে সাবাবজেও মানে আপনার সেলফোন। তখন টেলিফোন যার বাড়িতে থাকতো তাকে আমরা সম্ভ্রান্ত বলতাম। দেখলেন 398তম সপ্তাহ, 375-এর ওপর গেস্ট, কিন্তু সবার কিন্তু মুহূর্ত ডিফারেন্ট। চলেছি প্রথম একদম শেষে একটা ছোট্ট গল্প বলবো। একটা বাস, যাত্রী ভর্তি বাস তীর্থ করে পাহাড়ের রাস্তা দিয়ে ফিরছে। ফিরতে ফিরতে হঠাৎ একটু একটু বৃষ্টি হলো, সেই বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ল। খাদের রাস্তা, সব যাত্রী কিন্তু চোখে মুখে একটা ভয়ে দেখা যাচ্ছে। হঠাৎ বিরাট শব্দ করে, বিকট শব্দ করে বাজ পড়ল। আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ঈশ্বরের নাম জপতে জপতে বাস তার যাত্রীদের নিয়ে এগিয়ে যাচ্ছিল। সবারই কিন্তু একটা বিশ্বাস ছিল যে তীর্থ করে ফিরছে, ভগবানের কে সাধনা করে ফিরেছেন, ভগবানকে স্মরণ করে ফিরেছে, সুতরাং কারো কোনো প্রবলেম হবে না। কিন্তু যেতে না যেতে আরেকটা বাজ পড়ল। ড্রাইভার, সেই রাস্তার ড্রাইভার, যারা ওই রাস্তায় গাড়ি চালিয়ে পাকা হাত, তারও কিন্তু একটু ভয় লাগলো। বাসটা থামাল। বাসটা থামিয়ে বলল, আপনারা সবাই তীর্থ করে ফিরেছেন, সকলে ঈশ্বরের নাম করে ফিরেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এই বাসে কেউ একজন আছে যে তার যে সাপ মুক্তি হয়নি কিংবা পাপ মুক্তি হয়নি। আমি বলি, আমি এটা অনেক দিন করি, আপনারা এই বাসের থেকে নেবে, এই দেখুন সামনে একটা গাছ আছে, সবাই গিয়ে গাছটা ছুঁয়ে চলে আসুন। যার এই সাপ মুক্তি কিন্তু পাপ মুক্তি হয়নি, তার উপরেই বাজটা পড়বে, বাকি যাত্রীরা কিন্তু বেঁচে যাবেন। সুতরাং সকলের প্রাণের জন্য একজন অন্তত প্রাণাহুতি দেবেন বলে আমার রিকোয়েস্ট। আপনারা শুনবেন কিনা আপনাদের। সকলে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। তারপর বললো যে না, একজনের যদি হয় তাহলে উইশুড কমিউনিটি ফিলিং। সুতরাং একজন একজন করে যেতে শুরু করলো, ইনক্লুডিং দ্য ড্রাইভার। সবাই গাছটা ছুঁয়ে ফিরে আসলো। শেষে একজনই ভদ্রলোক পড়ে রইলেন। সবাই তার দিকে করুণাময় একটা দৃষ্টিতে চাইলো। এই লোকটারই তো সাপ মুক্তি পাপ মুক্তি হয়নি, এর তো আজকে হয়ে গেল শেষ। সে যাবে, গাছটা ছোবে, বজ্রপাত পড়বে, এরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। অলমোস্ট ড্রাইভার গাড়িতে স্টার্ট দেওয়ার জন্য তার নিজের জায়গায় পড়ে, একজনই বেঁচে। ভদ্রলোক গেলেন, গাছটা ছুলেন এবং সেই বজ্রপাত হলো, কিন্তু সেই ভদ্রলোকের ওপরে না, ওই বাসটার ওপরে, এবং সকল যাত্রী মারা গেল। ছোট্ট স্টোরি। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, কাউকে আমরা জাজ করব না। লোকের পরনিন্দা, পরচর্চা, অন্যের বিষয়ে চর্চা না করে নিজেরা যদি ভালো কাজ করি, তাহলে যার জন্য ভালো করব তিনি যদি নাও দেখেন, ঈশ্বর কিন্তু ঠিক নজর রেখেছেন, ঈশ্বর কিন্তু ঠিক ডাকবেন। সুতরাং let us concentrate on ourselves, our job, and life will be a very beautiful journey. অমিতাভ দা, আপনাকে তো যারা চেনেন, সোশ্যালি যারা চেনেন, ভয় চেনেন, ফ্রড ছেলে ছিলেন, লোকের ফ্রড ধরে বেড়াতেন।
কিন্তু আমি বলি যে ফ্যামিলি লাইফ যদি ঠিক থাকে তাহলে প্রফেশনাল লাইফ অনেক ইজি হয় এক্স্যাক্টলি এবং ফ্যামিলি লাইফ একটু শেয়ার করলে ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স কারণ সবাই তো আপনারও তো একটা সংসার আছে একটা ফ্যামিলি আছে বাবা মা স্ত্রী হ্যাঁ ছেলে অ্যাকচুয়ালি মেয়ে, একটু যদি তাদের কথা আমি আগেই বলেছি যে আমার বাবা ইসকোতে কাজ করতেন Right. তো আমি খুব মিডিওকার ফ্যামিলির ছেলে আমার বাবা মা আমার এক বোন আছে বোনের বিয়ে হয়ে গেছে বোন বড়দায় থাকে আমার একটি ছেলে সে বিআইটি মেসরা থেকে এমসিএ করেছে করে এখন একটা আইটি কোম্পানিতে কাজ করে কলকাতাতেই আছে তার ওয়ার্ক ফ্রম হোম তো এটাই আমার ছোট্ট সংসার আসানসোলে আমি বর্ন অ্যান্ড ব্রট আপ সেখানে আমরা সমস্ত কিছু কিন্তু আসানসোল ছেড়ে আমি যখন কলকাতায় এসেছি কলকাতায়ও 2009 থেকে আছি এখানেও আমার একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেছে এখানে আমি ফ্ল্যাট কিনেছি বাঁশদ্রোণীতে তো এখন আমি এখানে আমার মিসেস আর আমার ছেলে থাকে বোন মা বড়দায় থাকে মা এখন বড়দাতে আছে আমার কাছে আবার আসবে এইভাবে এই আমার সংসার আই এম হ্যাপি ভেরি হ্যাপি দেখুন হ্যাঁ সে হাউস ওয়াইফ দেখুন মানুষের তো চাওয়ার কোনো শেষ নেই হ্যাঁ তো আমি হ্যাঁ আমি কিন্তু খুব অল্পেই সন্তুষ্ট কারণ আমি জানি যে আমি যা করেছি বা ভগবান আমাকে যা দিয়েছেন যথেষ্ট হ্যাঁ এর বেশি আমার মানে হোয়াট ইজ এক্সপেক্টেড অফ লাইফ এর পরের প্রশ্নে আসি হ্যাঁ বলুন একটা কাজ করতে ব্যাংকিং এর কাজ এমনি তো টেনশনের কাজ তারপরে লাস্ট শেষের দশকে যা করেছেন ডিসিপ্লিনারি কমিটি কিংবা অ্যান্টি ফ্রড উইচ ইজ ভেরি মানে যার মধ্যে অনেকটা স্ট্রেস টেনশন আছে কেন আপনি বড় বড় এবং যারা ফ্রড করে আমি দেখেছি অন্তত আমি ব্যাংকের আপনি জানেন আমি ব্যাংকের ভ্যালুর হিসেবে কাজ করি যে ফ্রড বেশিরভাগ কিন্তু বড় বড় লোকরা বেশি করে এবং মানে বড় ফ্রড বড় লোক ছোট লোক তো আর এই গ্রামের লোকেদের তো লোন নিলে লোন ফেরত দেওয়ার একটা দুশ্চিন্তা থাকে বড়দের তা থাকে না সুতরাং আমার মনে হচ্ছে যে আপনার কাজটা খুব স্ট্রেস এবং টেনশনের ভীষণ স্ট্রেস একদম কেন কোথা থেকে কি চাপ আসবে না আসবে একদম আমি বলি যে এই যে স্ট্রেস কিংবা প্রফেশনাল স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য লোকে যে হবি থাকলে সেটা হেল্প করে আপনার হবি কি ছিল দেখুন আমার হবি যখন মানে স্টুডেন্ট লাইফে ছিলাম তখন ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ হবি ছিল আমার বই পড়া আচ্ছা তো তারপরে সেটা এই অফিসের চাপে সেই বই পড়ার ব্যাপারটা কমে গেছে হ্যাঁ কিন্তু এখনো বিভিন্ন আর্টিকেল পড়ি কিন্তু এর সঙ্গে যেটা আমার আরেকটা হবি দ্যাট ইজ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আচ্ছা তো আমি গান বাজনা করি না কিন্তু আমার এতটাই প্যাশন আমার এতটাই প্যাশন যে এখন আমি অনেক রাগ শুনে বলে দিতে পারবো যে এই রাগটা এই বাজছে আচ্ছা তো সেটা শুনতে হয়েছে এবং আমাকে অনেকে বলে যে আপনি কি করেন গান করেন না আপনি ইনস্ট্রুমেন্ট বাজান আমি কিছু করি না আমি শুধু শুনি গানটা তো এই প্রসঙ্গে বলি আপনার স্ট্রেস রিলিফ হয় গান শুনে স্ট্রেস রিলিফ হয় এবং এ প্রসঙ্গে আপনাকে বলে রাখি যদি কোনোদিন পরবর্তীকালে সুযোগ হয় আমার কাছে কিছু রাইট আপ আছে এবং দ্যাট ইজ ফ্রম রিসার্চ ম্যাগাজিন থেকে কালেক্ট করা যে মানুষের বিভিন্ন স্টেজ অফ লাইফের মুড অফ লাইফের কোন রাগটা শুনলে সেটা চেঞ্জ হয় বা আপনার মন খুব খারাপ কোন রাগটা শুনলে মনটা ভালো হবে এ নিয়ে প্রচুর রিসার্চ আছে সেগুলো আমার কাছে আছে যদি কোনোদিন ভবিষ্যতে সময় হয় আমি এটা নিয়ে আমরা একদিন বসে আমরা নিয়ে আলোচনা করবো এবং আমার এতটাই প্যাশন ছিল আমি যখন আসানসোলে ছিলাম 99 থেকে 2005 পর্যন্ত আমি এই সমস্ত লেজেন্ডারি ইন্ডিয়ান ক্লাসিক্যাল আর্টিস্টদের নিয়ে গিয়ে প্রোগ্রাম করেছি তার মধ্যে পণ্ডিত শিবকুমার শর্মা শিবামণি রনু মজুমদার আমানায়ান ও কি প্রোগ্রাম করেছে স্টেট ব্যাংকে না আমাদের নিজস্ব একটা সংস্থা ছিল সৃজনী বলে দ্যাট ওয়াজ লেড বাই মি হ্যাঁ তো গিরিজা দেবী বিশ্বমোহন ভাট কুমার বোস শাহিদ পারভেজ সবাই গেছে
এবং তাদের সঙ্গে আমার যখন এখানে অনিন্দ্য চ্যাটার্জি স্যারের সঙ্গে এখানে যখন দেখা হয়, রিসেন্টলি আমার সঙ্গে দেখা হয়েছে 2 তারিখে সাহিত্য পর্বে এবং অনিন্দ্যদার সঙ্গে এই ফিউচার ফাউন্ডেশন স্কুলে, তারা যখন এখনও বলেছি ঘটনা যে আপনি আমায় চিনতে পারছেন কিনা, তারা তো একদম উচ্ছ্বসিত, জড়িয়ে ধরেছে আমাকে। তো এটাই আমার কাছে পাওনা, আর কিছু না। আচ্ছা, আমি একটা রাগ গাইলে আপনি বলতে পারবেন? না না, সব পারবো, সব পারবো না, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু যেগুলো কমন জিনিস সেগুলো আমরা শুনতে করতে করতে আমি এটা কান থেকে হয়ে যায়। একটু গাই, আপনি দেখুন যে কেমন গান, সেটা তো গান না রাগ, জাস্ট একটা রাগ। বলতে পারবো কিনা বলতে পারছি না। আপনি গান বাজনা করেন আমি জানি, আই নো। নি 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 সা 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 নি 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 সা সা নি নি সা সা রে রে সা সা নি নি সা সা রে রে সা সা নি ধা পা মামা পা মামা পা মামা পা মামা পা মা পা নি ধা পা মগরে সা নি সা সা রে রে সা সা নি সা সা রে রে সা নি সা সা রে রে সা সা মামা পা মা পা নি ধা পা পানি সা রে রে পানি সা মগরে রে গা রে সা পানি ধা পা রে গা রে সা নি নি সা 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 নি নি সা 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 নি সা সা রে রে সা সা নি সা সা রে রে সা সা নি ধা পা মামা পা মামা পা মামা পা মামা পা মা পা নি ধা পা মগরে সা নি সা সা রে রে সা সা নি সা সা রে রে নি সা সা রে রে সা মামা পা মা পা নি ধা পা পানি সা রে রে পানি সা মগরে রে গা রে সা পানি ধা পা রে গা রে সা। এক্সেলেন্ট, আপনার গলা তো দুর্ধর্ষ। রাগ আমি হয়তো বলতে পারলাম না, কিন্তু বাট এক্সেলেন্ট। থ্যাংক ইউ। এটা আমি রোজ দিন গান করি। না আমি জানি আপনাকে, আপনার দিন আমার মাস্টারমশাই গুরুদেব অশোক দাস আসেন, 3 ঘন্টা করে শেখান। আরে বাবা। এবার যার জন্য আপনাকে এনেছি, যার জন্য আমার দর্শকরা খুব উৎসাহিত, মানে কুল আর কি শোনার জন্য, সেটার করার কথা যে আপনি ফ্রড সেল, মানে ডিসিপ্লিনারি কমিটি ফ্রড সেল করে ব্যাংকিং ফ্রডের একটু যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন। তার কারণ হচ্ছে, দেখুন এখন ফ্রড বলতে লোকে নীরব মোদি, মেহুল চোস্কি কিংবা আপনার কিংফিশারের ভদ্রলোক, নামটা ভুলে যাচ্ছি, মালিয়া, বিজয় মালিয়া, এদের কথাই বলে, কিন্তু তা তো না। দেখুন এদের ফ্রডে, এরা যে ফ্রড যে করেছে তো এইগুলো কিন্তু মানে আপনি বলবেন যে সাধারণ লোককে, আমি জিজ্ঞেস করবো আপনি একদম আমার দর্শকদের জন্য, আমজনতার জন্য, কোনটাকে আপনারা ফ্রড বলেন? দেখুন ফ্রড, দেখুন আপনার যদি একটা লোন নিল ব্যাংক থেকে, তার হয়তো শোধ করারই ক্ষমতা থাকলো না, সেটা তো ফ্রড না। না না, দেখুন ফ্রড জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, ফ্রড হচ্ছে এনি ইললিগাল ট্রানজাকশন, এনি ফেক ট্রানজাকশন। আমাদের এখানেতে যে ফ্রডের যে পলিসি আছে, ফ্রডের আরবিআই এর যে পলিসি আছে, সেখানে বলা আছে যে এনি ডকুমেন্ট, if it is fake and fabricated, any transaction involved in the total scenario is fake and fabricated, then it will be treated as a fraud. আমি আপনাকে একটা কথা বলি, দেখুন এক্সাম্পল দিই। আমি আগে বলি সাধারণ জনতার জন্য যে এখন যেটা ড্রেডফুল হয়ে গেছে, দ্যাট ইজ ডিজিটাল ফ্রড, অনলাইন ফ্রড, রাইট। কিন্তু এইখানেতে মানে ভেরি সরি টু সে যে আমরা যেটা দেখেছি যে দেখুন এই ডিজিটাল ফ্রড বা অনলাইন ফ্রডে আপনি যদি পাসওয়ার্ড শেয়ার না করেন, বা আপনি যদি আপনার এটিএম কার্ড কাউকে ইউজ করতে না দেন, তাহলে কিন্তু সম্ভাবনা কম, আনলেস অ্যান্ড আনটিল ইউর কার্ড ইজ ক্লোনড। আমাদের কাছে যখন কেউ আসে, স্যার আমার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা চলে গেছে স্যার, পাসওয়ার্ড বলেছিলেন? না স্যার আমি কিচ্ছু বলিনি। কিন্তু তারা জানে না যে আমাদের কাছে টুল আছে, আমরা দেখতে পাই যে পাসওয়ার্ড শেয়ার হয়েছে কি হয়নি। আচ্ছা, তো আমরা যখন দেখি পাসওয়ার্ড শেয়ার হয়েছে, তখন আবার তাকে ডেকে পাঠাই। তারপরে সে ফ্রড করছে? না, সে ফ্রড করেনি, সে বলছেন দেখুন আমি বলে দিচ্ছি, সে ভালো করে জানে যে বলে ভুল করেছে।
তখন আমরা বললাম যে আপনি তো পাসওয়ার্ড বলেছেন, তো বলছে হ্যাঁ স্যার পাসওয়ার্ড তো বলে দিয়েছি, ওটিপি বলে দিয়েছি। তাহলে তাহলে আমাদের কাছে এসছেন কেন? ব্যাংক এখন একটা সার্কুলার অ্যাজ পার রিজার্ভ ব্যাংকের গাইডলাইন এটা বলেছে যে যদি কেউ ওটিপি শেয়ার না করে, পাসওয়ার্ড শেয়ার না করে, তাহলে তার অ্যাকাউন্টে যদি কোনো ডিজিটাল বা অনলাইন ফ্রড হয়, তাহলে ব্যাংক মে মেক গুড দ্য লসেস। হ্যাঁ, বা যদি সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু যদি আপনি ওটিপি শেয়ার করে দেন, পাসওয়ার্ড শেয়ার করে দেন, তাহলে তো আজকের এই ডিজিটাল ওয়ার্ল্ডে সেটা। আমি একটু ফিজিক্যাল ফ্রডের কথা জিজ্ঞেস করি। ফিজিক্যাল ফ্রডের কথা আপনাকে বলি। ফিজিক্যাল ফ্রডের জন্য সবথেকে ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, ডিউরিং কোভিড চাকরি ছিল না লোকের হাতে, তখন এই বিভিন্ন রকমের ফ্রড জেনারেট মানে কিভাবে হয় জেনারেট করেছে, এবং তার জন্য তারা একটা বিরাট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, এবং যারা তার মধ্যে ইনভলভ তারা সব কোয়ালিফাইড ছেলে মেয়ে, নাহলে তো পারবে না করতে, মাথায় বুদ্ধি না হলে হবে না। আমরা দেখেছি, দেখুন আমাদের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে সব থেকে ইজি লোন হচ্ছে তার স্যালারির এগেনস্টে পার্সোনাল, বাট ইট ইজ অ্যান আনসিকিউরড লোন। এতে কোনো ব্যাংকের কোনো সিকিউরিটি থাকে না। সিকিউরিটি কি না, লোকটা চাকরি করছে, ব্যাস। ইন্টারেস্টটা বেশি, একটু বেশি, তাও এমন কিছু এখন আর বেশি নয়। এবার দেখুন এই কোভিডের টাইমে এরা এই যারা র্যাকেট তারা কি করলো, তারা সমস্ত, এবার দেখুন টাকার দরকার প্রত্যেকে কোভিডের সময়, এই অটো চালক কীভাবে তারা করেছে, মানে আমি একটা অটো চালাই, আপনি অটোতে একদিন বসলেন, বসে কথাবার্তা বললেন, হ্যাঁ দাদা, আমি বললাম দাদা এখন তো মার্কেট খুব খারাপ, এই অবস্থা, টাকা পয়সা নেই, বোনটার বিয়ে দিতে হবে। ও আচ্ছা, আপনার ব্যাংকে লোন নিন না। তো কে দেবে লোন দাদা? হ্যাঁ, আপনার কত টাকা লাগবে? আমি হয়তো বললাম যে আমার 3 লাখ টাকা হলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। আচ্ছা, ইন্টারেস্ট একটু বেশি লাগবে, কিছু খরচা আছে, করতে পারবেন তো? ন্যাচারালি আমি বললাম যে হ্যাঁ পারবো। ঠিক আছে, আপনি আমার কাছে অমুক দিন অমুক সময় দেখা করুন। সেই যে সে ট্র্যাপে পড়লো, তার সমস্ত কিছু আইডি তারা ফেক বানালো, ভোটার কার্ড আইডি। সে তো অটো চালক, তাকে প্রেজেন্ট করা হলো ব্যাংকের কাছে যে ও একটা গভর্নমেন্ট অফিসে চাকরি করে। এবং তখন কি হয়েছে যে কোভিডের সময় আপনি ফিজিক্যালি গিয়ে ভেরিফাই করতে পারবেন না, ফোনে ফোনে করতে হয়েছে, সেই সুযোগটা তারা নিয়েছে। এবার কোটি কোটি টাকা লোন বিভিন্ন জায়গা থেকে এইভাবে পাস হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি ব্যাংকের অফিসাররা ইনভলভ ছিল, এবং অনেকের চাকরিও গেছে, ব্যাংক অফিসারও ধরা পড়েছে, চাকরি গেছে। এবং ইভেন আমি আমার টেনিয়ারিং আমি দুজনের চাকরি আমি দেখেছি যেতে। তো দেখুন, আমার কথা হচ্ছে যে মানুষের গ্রিড তো কোনো শেষ নেই। মানে আপনি বলছেন এই গ্রিডটা খুব সাধারণ মানুষ থেকে ওই বিজয় মালিয়া অব্দি গেছে, সবাই মানে বাড়তে 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 ব্যাংকের টাকা নেওয়াটা সবচেয়ে তো চিট ফান্ড না যে ধরে ফেলবে ব্যাংকে, না পাবলিক টাকা, এটা নিয়ে মজা করো। এবং কিভাবে কি আপনার কি মনে হয় যেটা পাবলিক পারসেপশন, আমি যেহেতু আপনি আসবেন লোকের সাথে, পাবলিক পারসেপশন হচ্ছে যে যাদের একটু বেশি পয়সা আছে তারা নিজেদের একটু বেশি স্মার্ট মনে করে, এবং তাদের যদি সবাই না, মানে ডেফিনেটলি একটা স্মল পার্সেন্টেজ আজকে, ভালো লোক অনেক বেশি বলেই তো দেশটা ভালো করে চলছে, কিন্তু একটা সার্টেন পার্সেন্ট আছে যাদের পয়সাও আছে, অনেক পয়সার লোক, এবং তারা ভাবছে আমরা তো অনেক ইন্টেলিজেন্ট, আমরা বোকা বানিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে আমার আর কোনো এনেই। তারপর সেই শ্রেণীটা আলাদা, সেই শ্রেণীটা আলাদা, কিন্তু এই যে শ্রেণীটা বলছি না, এইটা হচ্ছে মানে দেখুন বাইরের একটা, আপনি বলছেন সেটা ফ্রড না, মানে সেটা ফ্রড, সেটা ফ্রডিং দ্য ব্যাংক। কিন্তু এই যে কেসটা আমি বললাম, এই লোকটাকে ট্র্যাপে ফেললো, এবার ব্যাংক তো এই লোকটার এগেইনস্টে এফআইআর করছে, ও তো বড়, আর যে ওকে করে দিয়েছে কাজটা, ওই দালালটা, তার তো খুঁজে পাবেন না তাকে। এবার তারা এসে এখন কান্নাকাটি করছে যে স্যার আমাদের পুলিশ এরকম করছে। আপনি যখন আপনার আইডিটা তৈরি করেছে ফেক, আপনি জানতেন? হ্যাঁ স্যার আমাকে বলেছিল। আপনি রাজি হলেন কি করে?
আপনি একটা 2 নম্বরই কাজ করেছেন, এখন এসে বলছেন আমার এফআইআরটা তুলে নিন, এটা হয় না। তো এটা একটা সেকশন, হ্যাঁ, এইটা। সুতরাং এখানে আমার একটা মেসেজ টু দ্য কমন পিপল, যে কোনো লোন নিতে গেলে ব্যাংকে ডাইরেক্ট যাবেন, ব্যাংকে গিয়ে দালালের থেকে লোন নেবেন না, কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টের থ্রু দিয়ে যাবেন না। এটা হচ্ছে, কারণ ব্যাংক কিন্তু লোন দেওয়ার জন্য বসে আছে, ব্যাংকই সব করে দেবে। লোন দেওয়াটাই কিন্তু ব্যবসা। ব্যাংক লোন নাহলে চলবে কি করে? লোন দিয়ে যে টাকা আপনার থেকে পাবে, আর যে টাকা রেখেছে তাকে একটু কম টাকা লোন, তাকে কম ইন্টারেস্ট দেবে, আপনার থেকে বেশি নেয়, সেটাই ব্যাংকের রোজগার, তার থেকেই তার এমপ্লয়ীদের এক্সপেন্স, তার থেকেই তার ওভারহেড এক্সপেন্স। সুতরাং দালালি, আমরা না প্রোগ্রাম একদম শেষের দিকে চলে এসেছি। আর ডিজিটাল ফ্রড নিয়ে একটা কথা বলি, যে কেউ ফোন করলে, ব্যাংক থেকে ফোন করছি আপনার কেওয়াইসি আপডেট করতে, আমি ব্যাংকে গিয়ে কথা বলবো, আপনি আমার ওটিপিটা দিয়ে দিন, না আমি দিতে পারবো না। কোনো জিনিস ফোনে বলবেন না। ব্যাংক থেকে ফোন করছেন, ঠিক আছে ব্যাংকে যাব, ইলেকট্রিসিটি অফিস থেকে আমি অফিসে গিয়ে কথা বলবো, এটা ফোনে কোনো ডেটা দেয়া। এই অ্যাডভাইস গুলোর জন্যই কিন্তু আজকে ওনাকে আনা, প্রায় 400তম এপিসোড চলে এসেছে। বিকজ ডিজিটাল ফ্রড ইন ব্যাংকস এত কমন হয়ে গেছে, খারাপ লাগে, এত রকমের এজেন্ট কিংবা দালাল হয়ে গেছে, যারা এই সিস্টেমটায় মানে যারা সহজ সরল আমাদের শহরবাসী কিংবা দেশবাসীকে প্রতারণা করছে, তার থেকে দেশকে মুক্ত করা জয়ের পথে সঙ্গে সুজা একটা নিজের কাজ বলে মনে করেছে, এবং ব্যাংকের সাথে যুক্ত অনেক বছর ধরে ভ্যালুয়েশনের কাজ করে। তাই জন্য মনে হয়েছিল যে সাহেব ক্যান্ডি, যিনি অ্যান্টি ফ্রড সেলে ছিলেন, আমরা আপনাদের একটা মেসেজ দিতে পারবো। একদম শেষের দিকে চলে এসেছি। আপনি যদি দেখেন, আমি প্রথম থেকে 2016 2 জুলাই আমি প্রথম এই অনুষ্ঠানটা করি, মানে ফার্স্ট এপিসোড, এবং আমার প্রথমেই ছিল কিন্তু ব্যাংকেরই চেয়ারম্যান, বন্ধন ব্যাংকের চেয়ারম্যান, সদ্য তখন চেয়ারম্যান হয়েছেন চন্দ্রশেখর ঘোষ মহাশয়। উনি আমার নেইবারও ছিলেন সার্ভে পার্কে, এবং আমি প্রথম থেকেই বলেছি যে আমি সোনার বাংলা করার একজন সৈনিক। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার, কিন্তু আই ওয়ান্ট টু বি, আমি আমার কলকাতায় লেখাপড়া কাজ বেশিরভাগটাই কলকাতায়, কিংবা প্রায় পুরোটাই কলকাতা। আমি গেছি কলকাতা ছেড়ে কোনোদিন যাইনি, এবার গেলেও খুব অল্প সময়ের জন্য। তা আপনার কি মনে হয় যে বাংলা সোনার বাংলা করার দিকে ঠিক মতো এগোচ্ছে? দেখুন, ঠিক মতো এগোচ্ছে কিনা এটা বলা খুব কঠিন, তবে যাতে হয় তার চেষ্টা তো আমাদের সবাইকে করতে হবে। কারণ আজকে যদি আপনারা আমার মতো এই মুহূর্তে মনে হচ্ছে যে না না ঠিক পথে এগোচ্ছে না, তো ঠিক পথে যদি না এগোয়, ঠিক পথটা কি সেটা তো আমাদেরই বাঁচতে হবে। দেখুন, ওই লোক হচ্ছে না, ওই দোষারোপ করে তো কিছু হবে না, বাট যা আমাদের করতে হবে, আমাদের কন্ট্রিবিউশন যা দেওয়ার দিতে হবে, এবং চেষ্টা করে দিতে হবে। আজ নাহলে কাল হবে, কি আছে। সুতরাং সাহেব যেটা বললেন, অমিতাভ গুপ্তবাবু যেটা বললেন, সাহেব যেটা বললেন, প্রত্যেক সপ্তাহে আমি বলি, আবার রিপিট করি, সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা। আমার শেষ প্রশ্ন, আপনি যদি আমার এপিসোডগুলো দেখেন, জয়ের পথে সঙ্গে সুজয় যদি দেখেন, দেখবেন প্রত্যেক সপ্তাহে আমি 7 রুলস অফ সাকসেস বলি। এই সাকসেস রুলসগুলো কিন্তু আমার না, এটা মনীষীদের রুলস, সফল মানুষদের রুলস, কিংবা সফল মানুষের বক্তব্য যেটা রুলস আকারে প্রত্যেকে, এবং কোনোটারই কোনো সপ্তাহে কোনোটা কাট অ্যান্ড পেস্ট না, এটা নিজে কোলেক্ট করে তৈরি করা থাকে। আমার শেষ প্রশ্ন আপনাকে, টিম জয়ের পথে সঙ্গে সুজয় আপনাকে সফল বলেছে বলেই আজকে আপনাকে এখানে ডাকা হয়েছে, কিংবা নিমন্ত্রণ করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি জানেন আমি দীর্ঘ প্রায় অন্তত 16 বছর ধরে টেকনো ইন্ডিয়া ডিরেক্টর ছিল, তার আমি এমএনদুস্তুরে ছিলাম, ডিএসকিউ সফটওয়্যার ছিল, আমি আমেরিকার একটি সংস্থায় ছিলাম, নিজে ব্যবসা করেছি। তো আমার সেই অভিজ্ঞতা থেকে এই প্রোগ্রামের মূল যে নির্যাস সেটা তৈরি করা, এবং আজকে আমি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় টেকনো গ্রুপকে করে, ইনফ্যাক্ট আপনার ব্যাংকেরও আমি রেজিস্টার্ড ভ্যালুর অনেকগুলো ব্যাংকের সাথে, 25টা ব্যাংকের সাথে। আমার আপনার কাছে প্রশ্ন, আপনার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স, প্রথমে যেটা টেকনো ইন্ডিয়া স্টুডেন্ট ছিল, তারপর স্টুডেন্ট অল অ্যাক্রস, আমি সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এখন তো থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড, থ্রু অল এজ গ্রুপস ফ্রম 8 to 80, আপনার অ্যাডভাইস ফর সাকসেস? মানে তার কারণ হচ্ছে আপনি ফ্রড সেলে ছিলেন এত বছর, নিজে কোনো ফ্রডে ধরা পড়েনি। এক্স্যাক্টলি। সাকসেস, দেখুন সাকসেস এর ক্ষেত্রে সেই প্রথম কথা হচ্ছে যে স্বামী বিবেকানন্দর কথা, there is no shortcut to the success. শর্টকাট আউট টু সাকসেস। সাকসেস করতে গেলে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, এবং নাম্বার 1, সেকেন্ড হচ্ছে বি অনেস্ট, থার্ড থিং
সব সময় একটা জিনিস মনে রাখবেন যে সেলফিশ হলে হবে না। এই সংসারে আমি যদি স্বামী বিবেকানন্দ বহুদিন আগে বলে গেছেন যে সেলফিশনেস ইজ ইমরাল অ্যান্ড সেলফলেস ইজ মরাল। সুতরাং আপনি যদি অন্যের জন্য করেন তার যে স্যাটিসফ্যাকশন সেটা সঙ্গে সঙ্গে পাবেন, আর তার এফেক্টটা পরে পাবেন, সেটা অরমভাবে বলা যাবে না। সুতরাং উনি যেটা বললেন আমরা 3টে পয়েন্টে করব ওনার অ্যাডভাইস। একটা যে হার্ড ওয়ার্ক, দের ইজ নো শর্টকাট রাউট টু সাকসেস। হার্ড ওয়ার্ক, আমি ম্যানেজমেন্ট ক্লাসে বলি যে কি টু সাকসেস ইজ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক, বাট আই ফাউন্ড হার্ডার ইউ ওয়ার্ক লাকিয়ার ইউ আর, দ্যাট ইজ হার্ড ওয়ার্ক। সেকেন্ডটা বললেন অনেস্টি। ইনফ্যাক্ট ক্লিশে মনে হতে পারে, বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি থাকলে না ইউ গেট ইট ব্যাক। সেই অনেস্টিটা হয়তো যার সাথে দেখালেন তার সাথে না হলো, ঈশ্বরের থেকে কিন্তু সেই পুরস্কারটা আমরা পেয়ে যাব। অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সেলফলেসনেস। যে নট সেলফিশ, নট বিং সেলফিশ। যদি আমরা সেলফিশ হই তাহলে যেটায় আটকে যাব, যদি সেলফলেসনেস দেখাই সেটা কিন্তু ইট উইল কাম ব্যাক টু আস for 1,000 times. Well, if you pray for yourself, you get the blessing of one. If you pray for the whole world blessings comes back to you. চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে। ধন্যবাদ দেবের পালা। ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা, স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র, পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল, ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা, সেলভেল অ্যাডভার্টাইজিং, কেষ্ট সাহা, কারুকৃত অ্যাডভার্টাইজিং। ধন্যবাদ দেব সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু, ডিরেক্টর অফ রেজনমি গ্রুপ, যারা সপ্তাহের পর সপ্তাহ ডিজিটাল প্রমোশনিং করে যাচ্ছে আমার এই অনুষ্ঠানে। ধন্যবাদ দেব দেব সেন, প্রথম মধ্য এবং শেষে যে গানটার প্রিলিউডটা শোনেন সেটা কিন্তু একটা পুরো গান আপনারা কিন্তু জয়ের পথে সঙ্গে সুজয় দেব সেন বলে, সুজয় বিশ্বাস বলে দেখতে পাবেন। এই গানটার কম্পোজার অ্যান্ড ডিরেক্টর দেব সেন 240তম এপিসোডে এসেছিল এবং গানটা অসম্ভব ভালো গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়। আমি অনেকবার চেষ্টা করেছি, গানটা ইজ ভেরি ডিফিকাল্ট টু সিং, কিন্তু ভীষণ ভালো লাগবে শুনতে। এবং 315তম এপিসোডে রাঘব এসেছিলেন। ধন্যবাদ ডিরেক্টরস অ্যান্ড ট্রাস্টি অফ সেবাব্রত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন হলো আমার সাথে ছিলেন। এবং ধন্যবাদ দেবো আপনাদের যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথে সঙ্গে সুজয় দেখে, জয়ের পথে সঙ্গে সুজয়ের কথা লোককে বলে, জয়ের পথে সঙ্গে সুজয়কে করে চলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। চলে যাওয়ার আগে বলে যাবো একটা মোটিভেশনাল শায়রি। প্রত্যেক সপ্তাহে বলি, হিন্দিতে বলি, বলতে ভালো লাগে, একটা কিক, একটা পাপ আসে। আজকে শায়রি, कामयाबी सिर्फ तेरा नाम होगा, कामयाबी सिर्फ तेरा नाम होगा, तेरे हर कदम पर दुनिया का सलाम होगा, तेरे हर कदम पर दुनिया का सलाम होगा। डटकर सामना करना यार, डटकर सामना करना यार, मंजिल के मुश्किलों का दोस्त, डटकर सामना करना यार, मंजिल की मुश्किलों को दोस्त। एक दिन वक्त भी तेरा गुलाम होगा, एक दिन वक्त भी तेरा गुलाम होगा, एक दिन वक्त भी तेरा गुलाम होगा। नमस्कार, फिरे आसबो परेर शनिवार बिकेल 5:30টায়। জয়ের পথে